ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া আবারও এক ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলা প্রমাণ করে রাশিয়া এই আসন্ন শীতে ইউক্রেনকে এক অন্ধকার ও শীতল চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত। জ্বালানি মন্ত্রী সুইতলানা গ্রিনচুক দৃঢ়তার সঙ্গে বলেছেন, মস্কো চেয়েছিল ইউক্রেনে এই শীতকাল যেন হালকা ও উত্তপ্ত না হয়। রাশিয়ার আক্রমণের প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের মূল জ্বালানি সুবিধাগুলি। এই হামলায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে আঘাত এনেছে, যার ফলস্বরূপ দেশ জুড়ে জরুরি ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে। কিয়েভে অগ্নিকাণ্ড। রাজধানী কিয়েভে ভোর 4:30 বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের মেয়র ভিটালি ক্লিটস্কো নিশ্চিত করেছেন যে পেচেরস্কিতে ড্রোন ধ্বংসাবশেষ পড়ার পর বিশাল অগ্নিকাণ্ড ঘটে। বহুতল ভবন ধস। আরও রোমহর্ষক ঘটনা ঘটে দিনিপ্র শহরে। সেখানে একটি রুশ ড্রোন একটি বহুতল ভবন ধ্বংস করে দেয়। এই হামলায় অন্তত 7 জন আহত হয়েছেন। হামলার মাত্রা এত ব্যাপক ছিল যে ইউক্রেনের মধ্য ও পূর্ব অঞ্চলের পাশাপাশি কৃষ্ণসাগর তীরবর্তী ওডেসা অঞ্চলও রেহাই পায়নি। আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার একটি জ্বালানি সুবিধার ক্ষতি নিশ্চিত করেছেন। মস্কোর কৌশল, ইউক্রেনকে দুর্বল করার ক্ষমতা। সাম্প্রতিক মাসগুলোতে মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে তাদের হামলা জোরদার করেছে। এই ব্যাপক হামলা মস্কোর বিশাল সামরিক শক্তি ও সক্ষমতার প্রমাণ দেয়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই কৌশল ইউক্রেনের জন্য তাপের ঘাটতিজনিত এক গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। প্রাকৃতিক গ্যাস সাধারণ মানুষের ঘর গরম রাখার জন্য অপরিহার্য। বারবার ক্ষেপণাস্ত্রের আঘাতে লক্ষ্যবস্তু হচ্ছে। রাশিয়ার লক্ষ্য স্পষ্ট, ইউক্রেনের জনগণকে শীতে দুর্বল করে দেয়া। রাশিয়া চাইছে এই প্রচণ্ড ঠান্ডায় মানুষ সরকারের ওপর চাপ সৃষ্টি করুক। কিয়েভের পাল্টা জবাব, তেলের মজুদ ও রিফাইনারিতে আঘাত। তবে ইউক্রেন বসে নেই। মস্কোর এই হামলার পাল্টা জবাবে কিয়েভও রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হেনেছে। টার্গেট রাশিয়ান রিফাইনারি এবং তেলের মজুদগুলিতে আঘাত হানাই ছিল ইউক্রেনের কৌশল। উদ্দেশ্য, এই ইউক্রেনীয় হামলার প্রধান উদ্দেশ্য হল রাশিয়ার জ্বালানি রপ্তানি রোধ করা এবং যুদ্ধের লজিস্টিক ব্যবস্থা বিপর্যস্ত করে দেয়া। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া মোট 45টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে মাত্র 9টি প্রতিহত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে প্রায় 450টি ড্রোনও ছোড়া হয়। 26টি ক্ষেপণাস্ত্র ও 52টি আঘাতকারী ড্রোন 25টি স্থানে আঘাত হেনেছে, বিমান বাহিনী জানায়। হামলাগুলোর বেশিরভাগই ঘটেছে কেন্দ্রীয় পোলতাভা ও ডিপ্লো পেট্রোভস্কো অঞ্চলে, পাশাপাশি রাজধানী কিয়েভেও। শত্রু আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালাচ্ছে, বলেন দেশটির জ্বালানি মন্ত্রী সুইতলানা গ্রিনচুক। একদিকে রাশিয়া যখন ইউক্রেনের জ্বালানি গ্রিডকে পঙ্গু করে দিচ্ছে, অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার অর্থনীতির শিরায় আঘাত হানার ক্ষমতা দেখাচ্ছে। এই লড়াই এখন শুধু ফ্রন্ট লাইনে নয়, বরং তাপ এবং বিদ্যুতের সরবরাহ লাইনেও চলছে। সামনে কঠিনতম শীত। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী নাগরিকদের আশ্বস্ত করেছেন যে গ্রিড স্থিতিশীল হলেই বিদ্যুৎ ফিরে আসবে। কিন্তু রাতভর জারি থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণের সতর্কতা এবং ব্যাপক ধ্বংসলীলা এক গভীর অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এই শীতে ইউক্রেনের জনগণকে চরম ঠান্ডার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আর এটাই হবে এই সংঘাতের সবচেয়ে রোমহর্ষক অধ্যায়। লোহিত সাগরের মঞ্চে উতা, হুথি ইরানের যুগলবন্দি। মধ্যপ্রাচ্যের খেলায় নতুন বা যুক্তরাষ্ট্রের ডিফেন্স কি ভাঙবে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি যেন ডার্বি ম্যাচের শেষ মিনিটের স্নায়ুক্ষয়ী উত্তেজনা। একদিকে ইসরায়েলের আগ্রাসী আক্রমণের ঢেউ, আর অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা প্রতিরোধে তাদের অদম্য ঢাল তুলে ধরেছে। তাদের লক্ষ্য একটাই, ইহুদিবাদী শাসন ব্যবস্থার ধ্বংস নিশ্চিত করা। কিন্তু এই অসাধ্য সাধন কি সম্ভব যখন বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র তার পুরো সামরিক শক্তি দিয়ে ইসরায়েলের ডিফেন্সে দাঁড়িয়ে আছে? যুদ্ধের সাজে ইয়েমেন। হঠাৎ করেই যেন ইয়েমেন থেকে এক শক্তিশালী ফ্রি কিক নিল হুথিরা। তাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারার ঘোষণা, এটা শুধু কথার কথা নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগতভাবে তারা ইহুদিবাদীদের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে। গাজায় ইসরায়েলের চলমান ধ্বংসযজ্ঞের মধ্যেই এই হুমকি। হুথিরা শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, তারা লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। আফ্রিকা ইশরাতের এই ইনসাইড স্টোরি বলছে, যতই হুথিদের দমন করতে ইসরায়েল হামলা করছে, ততই তাদের আক্রমণ আরও বাড়ছে। এটা যেন ম্যাচে উল্টো ফল। প্রতিপক্ষের ট্যাকল যত জোরালো, হুথিদের আক্রমণ তত তীব্র। ইসরায়েলের জন্য নিঃসন্দেহে এটি এক ঘোর দুশ্চিন্তা।
হুথি নেতা মোহাম্মদ আল ফারা বলেছেন, আমরা কেবল প্রচারণা কিংবা গণমাধ্যমে বক্তৃতা দেওয়ার মাঝে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ বলয় গড়ে তুলছি না, বরং রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগতভাবে ইহুদিবাদীদের ভবিষ্যৎ ধ্বংস করার জন্যই এগিয়ে যাচ্ছি। ইরানের প্রবেশ, অদম্য সঙ্গীর আগমন। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, হুথিদের পেছনে রয়েছে পারস্য উপসাগরীয় রাষ্ট্র ইরান। যদিও তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে, তবুও খবর আসছে চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ এবং রাশিয়া থেকে সুখোই 35 যুদ্ধ বিমান পেতে চলেছে ইরান। সবচেয়ে বড় ঘোষণাটি এসেছে IRGCর জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের কাছ থেকে। পশ্চিমা শক্তি এবং ইসরায়েলকে মোকাবিলায় ইয়েমেনের সামরিক বাহিনীর কাছে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করবে ইরান। ইরান কেন হঠাৎ ইয়েমেনের সামরিক বাহিনীর সাথে প্রকাশ্যে একজোট হওয়ার ঘোষণা দিল? বিশ্লেষকরা মনে করছেন এটা ইসরায়েলের বিরুদ্ধে বৃহৎ যুদ্ধের পূর্ব পরিকল্পনার অংশ। একাই ইসরায়েলকে নাস্তানাবুদ করা ইরান এখন হুথিদের সঙ্গে নিয়ে এক শক্তিশালী জোট করছে। ইরান এই মুহূর্তে টগবগে আত্মবিশ্বাসে ফুটছে। ইরানের সেনাবাহিনীর উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইরের মতে, আরোপিত 12 দিনের যুদ্ধে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করেছে এবং বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে। সামরিক প্রস্তুতিতে ইরান এখন অপ্রতিরোধ্য এবং শত্রুরা তাদের ছোঁয়ায় সাহস পাবে না। অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্য পরাশক্তি সৌদি আরব এই খেলার এক অদ্ভুত নীরব দর্শক। সুন্নি বিশ্বের নেতা সৌদি আরব আমেরিকার মিত্র হওয়া সত্ত্বেও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চীনের মধ্যস্থতায় ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করেছে। এই দ্বিমুখী চাল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে মুসলিম ঐক্যের ডাক, অন্যদিকে পশ্চিমা মিত্রদের সাথে সম্পর্ক বজায় রাখা। সৌদি আরব যেন মাঠের এমন একজন খেলোয়াড় যে পরিস্থিতি বুঝে আক্রমণ বা ডিফেন্সের কৌশল নিতে প্রস্তুত। হুথিদের হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্যালেস্টাইন 2 মডেলের ব্যালিস্টিক মিসাইল, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং তেহরানের সামরিক প্রস্তুতি সবই ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে 12 দিনের যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। মাদুরোর ড্রোন যুদ্ধ, আমেরিকার উঠোনে উত্তেজনার মেঘ। নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলা যেন এক রাজনৈতিক দাবানল। হোয়াইট হাউসের নাকের ডগায় ক্যারিবীয় সাগরে এক নতুন সামরিক খেলার মঞ্চ প্রস্তুত হচ্ছে, যার নেপথ্যে রয়েছে ইরানের ছায়া, আর তাতে জ্বালানি যোগাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার কড়া অবস্থান। এ যেন এক ভূ রাজনৈতিক থ্রিলার, যেখানে প্রতিটি চালই এক একটি অনিশ্চিত মোড়। মার্কিন উঠোনে যুদ্ধের মেঘ জমা হচ্ছে। ওয়াশিংটন পোস্ট ও নিউজ উইকের বিস্ফোরক রিপোর্টগুলি এক গোপন চুক্তির পর্দা উন্মোচন করেছে। ভেনেজুয়েলা নাকি ইরানের কাছ থেকে চেয়েছে অত্যাধুনিক ড্রোন, সেই ড্রোন যা ইউক্রেনের রণাঙ্গনে কুখ্যাত শাহেদ নামে পরিচিত। কারাকাসের পরিবহন মন্ত্রী 1000 কিলোমিটার পাল্লার ড্রোন চেয়েছেন বলে খবর। এ যেন দূর থেকে ছোড়া এক নীরব ক্ষেপণাস্ত্রের দাবি। ইরান ও মাদুরো এক নতুন সামরিক যুগলবন্দি। ইরানের ড্রোন বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিঞ্চ বলেছেন, তেহরানের কাছে অত্যন্ত সমৃদ্ধ সিস্টেম পোর্টফোলিও আছে যা তারা কারাকাসকে দিতে পারে। ভাবুন তো, ইউক্রেন যুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী তুর্কি নির্মিত বিয়ারাক্তার TB2 এর অ্যানালগ মোহাজের 6 কিংবা সুদূর নজরদারির জন্য মোহাজের 2, এগুলো কি তবে পৌঁছাতে চলেছে ভেনেজুয়েলার উপকূলে? আরও আছে 600 মাইলেরও বেশি পাল্লার শাহেদ 131 ড্রোন। এগুলি যদি সত্যিই মার্কিন সীমান্তে মোতায়েন হয়, তবে পরিস্থিতি অকল্পনীয় উত্তেজনার দিকে মোড় নেবে। মাদুরো কি তবে সত্যিই আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর ওপর দিয়ে মৃত্যুর বীজ ছড়াতে চাইছেন? ক্যারিবীয় সাগরে আমেরিকান ঘাঁটির ঘুম কেড়ে নেওয়া হুমকি। মার্কিন সামরিক ঘাঁটিগুলো, বিশেষত পুয়ের্তো রিকোর ফোর্ট বুচালান, ক্যাম্প সান্তিয়াগো এবং মুনিজ ইয়ার ন্যাশনাল গার্ড বেস সবই এখন আক্রমণের পরিসরের মধ্যে। শুধু তাই নয়, কিউবার কুখ্যাত গুয়ান্তানামো উপসাগরে মার্কিন ঘাঁটিও বাদ যাচ্ছে না। এই ড্রোনগুলি যদি একবার উড়ে যায়, তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি তাকে রুখতে পারবে? ওয়াশিংটন এখন যেন উদ্বেগজনক নীরবতার মধ্যে। তবে কি মাদুরো একা নন? তিনি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিং এর কাছেও বর্ধিত সামরিক সহযোগিতা চেয়েছেন, তা এই নাটকে নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্পের বিরুদ্ধে মাদুরো যেন প্রতিদ্বন্দ্বীদের সমাবেশ ঘটিয়েছেন। রাশিয়া থেকে সুখোই যুদ্ধ বিমানের সংস্কার এবং চীন থেকে রাডার শনাক্তকরণ ব্যবস্থার দ্রুত উৎপাদন। মাদুরো তার দেশকে দুর্গের মতো করে গড়ে তুলতে চাইছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বসে নেই,
তারা রুজভেল্ট রোডস নৌ স্টেশন পুনরায় চালু করেছে এবং রাফায়েল হার্নান্দেজ এবং হেনরি রোহেলসেন বিমানবন্দরে রানওয়ে সক্ষমতা বাড়াচ্ছে। এগুলি ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র 500 মাইল দূরে, অর্থাৎ প্রতি আক্রমণের প্রস্তুতি চলছে জোর কদমে। মাদুরো কি সত্যিই তার এই ড্রোন ডিপ্লোম্যাসি দিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারবেন, নাকি ক্যারিবীয় সাগরে ভেসে বেড়ানো মার্কিন বিমানবাহী রণতরীগুলোই শেষ পর্যন্ত এই খেলার চূড়ান্ত রেফারি হবে? ইতিহাস সাক্ষী, আমেরিকার উঠোনে এমন বিপজ্জনক খেলা এর আগে কেউ খেলতে সাহস দেখায়নি। মাদুরোর এই চাল কি তাকে বীরত্ব দেবে, নাকি অনিবার্য পতনের দিকে ঠেলে দেবে? উত্তর দেবে সময়, কিন্তু আপাতত উত্তেজনার পারদ চরমে। পশ্চিমের আকাশে এখন ঘন মেঘ। পারস্য উপসাগরীয় দেশটির এক সামরিক নেতার ঘোষণা যেন সেই মেঘে বিদ্যুতের ঝলকানি। ইরানের মাটি এখন সম্পূর্ণ নিরাপদ। হঠাৎ এই আত্মবিশ্বাসী সুর কেন? একে কেবলই রণহুঙ্কার, নাকি যুদ্ধবিরতির আড়ালে তেহরান পৌঁছে গেছে এক নতুন অস্পৃশ্য সামরিক উচ্চতায়? আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে তাই এখন স্পষ্ট ভাঁজ, কারণ এ হলো সেই দেশের বার্তা যার ভাণ্ডারে লুকিয়ে আছে 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ। সামরিক উচ্চতার এক নতুন দিগন্ত। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। তার সাফ কথা, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ঘটলে শত্রুপক্ষকে আরও কঠিন পরাজয় বরণ করতে হবে। তার এই বক্তব্যকে সাধারণ হুমকি বলে উড়িয়ে দেওয়া কঠিন। কেন? কারণ এর কিছুদিন আগেই পারস্য উপসাগরীয় দেশটি ঘোষণা করেছে তারা নাকি আগের চেয়েও শক্তিশালী পারমাণবিক স্থাপনা তৈরি করেছে। জেনারেল নাইনি মনে করিয়ে দিয়েছেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ওপর চাপিয়ে দেয়া 12 দিনের যুদ্ধ ছিল একটি ষড়যন্ত্র, আর সেই যুদ্ধেই নাকি ন্যাটো ও সেন্টকম এর বিরুদ্ধে একা দাঁড়িয়েও ইরান শত্রুদের ভয়াবহ পরাজয় বরণ করতে বাধ্য করেছিল। যে দেশের কাছে 100 কেজিরও বেশি 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, তাদের এমন ঘোষণা স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে। পারমাণবিক বোমা তৈরির জন্য সাধারণত 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, কিন্তু 60% ইউরেনিয়াম মজুত থাকা মানেই তেহরান সেই লক্ষ্যের একেবারে দোরগোড়ায়। বহু বিশেষজ্ঞের মতে ইরানের মাটির গভীরে তৈরি ফর্দোর মতো সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা কার্যত অসম্ভব। এই ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই ইরানের দাবি তাদের ভূমি এখন নিরাপদ। পশ্চিমা শক্তিগুলো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। এই ঘোষণাকে তারা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, ইরান এই সামরিক আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরির পথে আরও দ্রুত হাঁটতে পারে। যদিও ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে, তবে 60% ইউরেনিয়ামের মজুত এবং নতুন করে সামরিক উচ্চতার ঘোষণা কূটনৈতিক টেবিলে নতুন করে চাপ সৃষ্টি করেছে। প্রশ্ন হলো, যুদ্ধবিরতির এই নীরব সময়ে ইরান কি সত্যিই সেই সামরিক গভীরতা অর্জন করেছে যেখানে পশ্চিমা শক্তির আঘাত পৌঁছানো কার্যত অসম্ভব, নাকি এটি কেবলই মনোবলে চিড়ি ধরানো এক কৌশল? ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন।
সিংহাসনের দ্বৈরথ, খোমেনির ছায়া পেরিয়ে খামেনি, ট্রাম্পের চোখে কি কেবলই কালো সোনা? মধ্যপ্রাচ্যের এই খেলাটা পুরনো, এ যেন ফুটবলের মাঠে বারবার ফিরে আসা এক ক্লাসিক ডার্বি, ওয়াশিংটন বনাম তেহরান। পৃথিবী কাঁপানো কালো সোনা বা জ্বালানি তেল আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাকযুদ্ধ তেহরানের দিকে তাক করা এক কঠিন ক্রস। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে তার কঠোর অবস্থান কেবল কথার কথা নয়, হোয়াইট হাউস ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যেন এক ফাউল কলের হুমকি দিয়েছে। ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার নামে মধ্যপ্রাচ্য জুড়ে ট্রাম্পের প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা স্পষ্ট, আর এই ক্ষেত্রে ইরানকে দমিয়ে রাখা তার প্রধান কৌশলগত লক্ষ্য। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালানোর নির্দেশনা দেওয়ার পর ট্রাম্পের মন্তব্য ছিল, শাসন ব্যবস্থার পরিবর্তন শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়। তবে বর্তমান ইরানি শাসন ব্যবস্থার যদি দেশটিকে সঠিক পথে নিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে কেন শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না? কিন্তু খামেনিকে সরাতে কেন মরিয়া ট্রাম্প? উত্তরটা লুকিয়ে আছে 60 বছর আগের এক বিশ্বাসঘাতকতার ইতিহাসে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1953 সালের তেহরানের উত্তপ্ত রাজপথে। তখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ইরানের জ্বালানি তেল জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশ শক্তির জন্য এক লাল কার্ড। ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রের CIA-এর সহযোগিতায় এক অভ্যুত্থান ঘটিয়ে মোসাদ্দেকের পতন ঘটায়। এরপর ক্ষমতায় আসেন মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বাধীন শাহ সরকার, যা ছিল পশ্চিমা সমর্থিত পুতুল সরকার। এর ফলে ইরানের জ্বালানি খাত আবারও পশ্চিমাদের নিয়ন্ত্রণে চলে যায়। মোসাদ্দেকের পতন ছিল ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর এক গভীর ক্ষত। কিন্তু ইতিহাস পুনরাবৃত্তি হল না। 1979 সালে রেজা পাহলভির একনায়কতন্ত্রের বিরুদ্ধে ইরানিরা গর্জে ওঠে। ব্যবসা খাতে পশ্চিমাদের প্রভাব মেনে নিতে না পেরে শুরু হয় ইসলামী বিপ্লব। কঠোর আন্দোলনের মুখে শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং এখানেই খেলার মোড় ঘুরে যায়। ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খোমেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর পশ্চিমারা আর ইরানে নিজেদের সুবিধা আদায় করতে পারেনি। 1979 সালের এই বিপ্লব ছিল পশ্চিমের জাল ছিন্ন করার চূড়ান্ত মুহূর্ত। ইরানের শক্তির নতুন মানচিত্র। বর্তমানে ট্রাম্পের ক্রোধের কারণটি স্পষ্ট। ইরানের দ্বিতীয় ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথেও যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। ইরানের তেলের বাজার এখন চীন ও রাশিয়ার সাথে সম্প্রসারিত হচ্ছে, যা হোয়াইট হাউসের জন্য অসহনীয়। ইরানের শক্তি এখন কেবল তার বিপুল জ্বালানি ভাণ্ডারে সীমাবদ্ধ নয়, তার আসল শক্তি আঞ্চলিক প্রভাব। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত তেহরানের বিস্তৃত সামরিক ও রাজনৈতিক প্রভাব মার্কিন মধ্যপ্রাচ্য নীতির জন্য বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক নমনীয়তা। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ও রাশিয়ার মতো বড় অর্থনৈতিক শক্তির সাথে ইরানের তেলের বাণিজ্য বজায় রাখা। ট্রাম্পের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যায়। কিন্তু 1953 সালের সেই অভ্যুত্থানের পুনরাবৃত্তি করতে চাইলে ট্রাম্পকে বুঝতে হবে এটি 1979 সালের পরের ইরান, যা নিজের কালো সোনার উপর থেকে পশ্চিমাদের হাত সরিয়ে রাখতে শিখেছে। জ্বালানি তেলের লোভ ট্রাম্পকে তাড়া করে বেড়াচ্ছে, তবে খামেনির ইরানের জাল ছিন্ন করা মোটেও সহজ হবে না। ভেনেজুয়েলা যুদ্ধের কিনারায়, পুতিন প্রস্তুত, মার্কিন যুক্তরাষ্ট্র হুঁশিয়ার। কারাকাসের আকাশ এখন উত্তেজনার ধোঁয়ায় ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় আঘাত করতে পারে, এমন খবর ছড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইতিমধ্যেই রাশিয়া, চীন ও ইরানের কাছে সাহায্যের আবেদন করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের জন্য প্রস্তুত এবং তিনি মাদুরোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন। রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে তারা কারাকাসের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে এবং যে কোনো হুমকির প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। মাদুরো বলছেন, চেভেজের সময় কেনা সমস্ত ভারী অস্ত্র এখনও আমাদের হাতে রয়েছে। পুতিন, রাশিয়া, চীন এবং বিশ্বস্ত বন্ধুদের সাহায্যে ভেনেজুয়েলার শান্তি নিশ্চিত করার শক্তি আমাদের আছে।
এই 10 সপ্তাহের ইম্পেরিয়াল হুমকির মধ্যেও আমরা শান্তিতে ধৈর্য নিয়ে আমাদের কাজ করেছি। তবে হঠাৎই উত্তেজনা বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি হেরাল্ড জানিয়েছে, পরিকল্পিত আকাশ হামলা কয়েকদিনের মধ্যে বা এমনকি কয়েক ঘন্টার মধ্যেই হতে পারে। লক্ষ্য হবে মাদুরোর নেতৃত্বাধীন ড্রাগ দস্যু সংস্থার সামরিক স্থাপনাগুলো। কিন্তু প্রেস কনফারেন্সে ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছেন। এদিকে মাদুরো রাশিয়ার কাছে রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র, বিমান মেরামত এবং প্রতিরক্ষা হালনাগাদ করার অনুরোধ পাঠিয়েছেন। চীনের সঙ্গে সম্প্রসারণকৃত সামরিক সহযোগিতা এবং ইরানের কাছ থেকে ড্রোন, জিপিএস স্ক্র্যাম্বলিং এবং শনাক্তকরণ যন্ত্র চাওয়া হয়েছে। রাশিয়া অবশ্য শুধুই অস্ত্র সরবরাহ করছে না, তারা ইতোমধ্যেই ভেনেজুয়েলার তেল ও গ্যাসে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ ধরে রেখেছে। মাদুরোর প্রধান সমর্থক হিসেবে রাশিয়ার ভূমিকা এখন নজরকাড়া। বিশ্লেষকরা বলছেন, পুতিনের জন্য যুক্তরাষ্ট্রের বাহিনী ক্যারিবিয়ানে স্থানান্তর ইউরোপে তার মনোযোগ বিভ্রান্ত করছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ক্যারিবিয়ানে পাঠিয়েছে, আর রাশিয়ার সের্গে ল্যাভরভ মার্কিন উত্তেজনা বাড়ানোর চেষ্টা নিয়ে সতর্ক করেছেন। মাদুরো জানিয়েছেন, রাশিয়ার অস্ত্রের বেশিরভাগই এখন পুরনো বা কার্যকর নয়, তাই 3 বছরের প্রতিরক্ষা অর্থায়ন পরিকল্পনার জন্য রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোস্টেকের কাছে আবেদন করেছেন। যুদ্ধের আগুন ভেনেজুয়েলার আকাশে ঘনিয়ে আসছে। রাশিয়া, চীন এবং ইরান মিলে মাদুরোর শক্তি আরও বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতি শুধু ভেনেজুয়েলার জন্য নয়, আন্তর্জাতিক রাজনীতির মানচিত্রেও বড় ধাক্কা দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইরান 4 শক্তির ছায়ায় ভেনেজুয়েলা যেন এখন বিশ্বের নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। এখানে শুধু অস্ত্রের লড়াই নয়, রাজনৈতিক কূটনীতি, আন্তর্জাতিক হুমকি এবং শক্তির প্রতিযোগিতাও আছে। ইতিহাস সাক্ষী, যখন মহাশক্তিরা একসঙ্গে হুঁশিয়ারিতে আছেন, তখন ছোট দেশগুলো তাদের কৌশল এবং স্থিতিশীলতার মাধ্যমে নিজেকে রক্ষা করে। মাদুরো তা দেখাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলার ভেতরে আঘাত হানার বিষয়টি বিবেচনা করছেন না। ভেনেজুয়েলার উপকূলবর্তী দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ জোরদার করার মধ্যে তিনি কথা বললেন। এটি তার নিজের মন্তব্যের বিপরীত, লিখেছে আল জাজিরা। যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দক্ষিণ ক্যারিবীয় সাগরের পথে আছে। আবারও অগ্নিশিখার মতো জ্বলে উঠেছে তেহরান। একদিকে মার্কিন চাপ, অন্যদিকে ইসরায়েলের অবিরাম উস্কানি। কিন্তু ইরানের কণ্ঠ আজ কঠোর, স্পষ্ট ও গর্বে ভরা। আমরা থামব না। এক উত্তল সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেন আগুনে ঘি ঢেলে দিলেন। তিনি আল জাজিরাকে বলেন, আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামবে না। যুদ্ধেও যা অর্জিত হয়নি, আলোচনায় তা সম্ভব নয়। এই ঘোষণার সঙ্গে সঙ্গে যেন নতুন করে দাউ দাউ করে উঠল ইরানের প্রতিরোধের ইতিহাস। যে দেশ বহুবার নিষেধাজ্ঞায় শ্বাসরুদ্ধ হয়েছে, যে জাতি বছরের পর বছর হামলার মুখে থেকেও মাথা নিচু করেনি, তারা আবারও মনে করিয়ে দিল, ইরানের প্রযুক্তি ধ্বংস করা যায় না, দমিয়ে রাখা যায় না। আরাকচি আরও এক ধাপ এগিয়ে বলেন, কিছু পারমাণবিক উপাদান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, কিন্তু প্রযুক্তি অক্ষত। জ্ঞানকে কেউ মাটির নিচে পুঁতে রাখতে পারে না। এই বাক্যে যেন প্রতিধ্বনিত হলো ইরানের সেই আত্মবিশ্বাস যা কোনো যুদ্ধেই ভাঙেনি। জুন মাসের সেই ভয়াবহ 12 দিনের যুদ্ধে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে হামলা চালিয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে। তারা ভেবেছিল এই হামলায় ইরানের কর্মসূচি শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবটা উল্টো। ইরান জানিয়ে দিল তাদের পারমাণবিক কর্মসূচি আগের চেয়েও শক্তিশালীভাবে ফিরে আসছে। আরাকচি উপহাস করে বলেন, তারা ভেবেছিল আমরা থেমে যাব, কিন্তু আমরা আরও দ্রুত এগোচ্ছি। এই মন্তব্য যেন সরাসরি ইসরায়েল ও ওয়াশিংটনের মুখে চপেটাঘাত। ইরান বলছে তাদের বৈজ্ঞানিক মেধা, প্রযুক্তিগত সক্ষমতা এবং জাতীয় সংকল্প সবই অক্ষত রয়েছে। তাদের বার্তা স্পষ্ট, আমরা শান্তি চাই, কিন্তু যদি কেউ আঘাত করে উত্তর দেব আগুনে। তবে এখানেই শেষ নয়। মার্কিন প্রশাসন যখন নতুন করে আলোচনার প্রস্তাব দেয়, তখন আরাকচি সেই প্রস্তাবে কাঁটা বসান। তিনি বলেন, আমরা আলোচনায় বসতে পারি, কিন্তু কোনো অসম্ভব শর্ত আমরা মেনে নেব না। আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা নয়, তাহলে সেটা হবে আত্মসমর্পণ। এই মন্তব্যে প্রকাশ পেল ইরানের কৌশলগত দৃঢ়তা।
তারা জানে মার্কিন যুক্তরাষ্ট্র চায় ইরানের প্রতিরক্ষা শক্তিকে দুর্বল করতে, কিন্তু তেহরান তার হাতের অস্ত্র কখনো ছাড়বে না। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এই 3 ইউরোপীয় দেশ আবারও পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে এনেছে, কিন্তু তাতে ইরানের অবস্থান বদলায়নি। তেহরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক, বিদ্যুৎ উৎপাদন ও বৈজ্ঞানিক গবেষণার জন্য। তাদের কোনো পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা নেই। তবুও পশ্চিম দুনিয়া যেন এই কথা বিশ্বাস করতে চায় না, আর সেখানেই ইরানের বার্তা, বিশ্বাস না করলে শক্তি দিয়েই বোঝাবো। আজ ইরান কেবল এক দেশ নয়, এক প্রতীক, প্রতিরোধের, আত্মসম্মানের আর এক অপরাজেয় আত্মার প্রতীক। যুদ্ধ, নিষেধাজ্ঞা, হত্যা চেষ্টা কিছুই থামাতে পারেনি এই জাতিকে। তারা আবারও ঘোষণা করেছে চাপ নয়, প্রতিরোধই আমাদের উত্তর। ইরান আবারও প্রমাণ করল বোমায় ভবন ভাঙা যায়, কিন্তু জাতির মনোবল নয়। যুদ্ধ যদি আসে, ইসরায়েল হারবে, ইরানের হুঁশিয়ারি। তেহরান যেন আবারও আগুনে দাঁড়িয়ে ঘোষণা দিল, আমরা আলোচনায় বসবো, কিন্তু আত্মসমর্পণ নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন এক বার্তা দিয়েছেন যা কাঁপিয়ে দিয়েছে ওয়াশিংটন ও তেল আভিভকে। তিনি স্পষ্ট করে বলেন, আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় প্রস্তুত, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার বিষয় নয়। কেউ যদি নিজের অস্ত্র হস্তান্তর করে তা হবে বোকামি। আরাকচির কণ্ঠে যেন ঝরে পড়ছিল ইরানের আত্মবিশ্বাসের আগুন। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও তেহরান আজ অবিচল, দৃঢ় আর যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি বলেন, আমরা ইহুদিবাদী সরকারের কাছ থেকে শত্রুতাপূর্ণ আচরণ আশা করছি। ইরান সব স্তরে প্রস্তুতির শীর্ষে রয়েছে। ভবিষ্যতের যে কোনো যুদ্ধে ইসরায়েল আরও একবার পরাজয়ের স্বাদ পাবে। এই এক বাক্যেই যেন কেঁপে উঠল মধ্যপ্রাচ্য। ইসরায়েল যেখানে ভেবেছিল ইরানের আকাশকে দগ্ধ করে ফেলবে, সেখানে ইরান জানিয়ে দিল যুদ্ধ তাদের ভয় দেখাতে পারে না, বরং আরও প্রস্তুত করে তোলে। আরাকচি বলেন, সাম্প্রতিক যুদ্ধে আমরা আমাদের ক্ষেপণাস্ত্র বাস্তব যুদ্ধে পরীক্ষা করেছি। ইসরায়েল যদি আবার আক্রমণ চালায়, তার ফল হবে ভয়াবহ। এই মন্তব্যের পেছনে রয়েছে জুন মাসের সেই অভূতপূর্ব হামলার স্মৃতি, যখন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ফোর্দো, নাতানজ ও ইস্পাহান বোমা বর্ষণ করেছিল। 12 দিনের সে যুদ্ধে বহু বিজ্ঞানী নিহত হন, আর আন্তর্জাতিক সম্প্রদায় থমকে তাকিয়েছিল মধ্যপ্রাচ্যের দিকে। কিন্তু আজ সেই তেহরানি বলছে, আমরা ধ্বংস হইনি। আরাকচির ভাষায়, পারমাণবিক উপকরণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, কিন্তু সেগুলো অন্য কোথাও সরানো হয়নি। আমাদের ভবন ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু প্রযুক্তি অক্ষত। একই সঙ্গে ইরান জানিয়ে দিয়েছে 2015 সালের পরমাণু চুক্তি JCPOA এখন অতীত। 18 অক্টোবর মেয়াদ শেষ হতেই তেহরান ঘোষণা করে তারা আর এই চুক্তির কোনো শর্তে আবদ্ধ নয়। কিন্তু এই ঘোষণার প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো যেন আবার পুরনো ছন্দে ফিরেছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি 3 দেশ মিলে জাতিসংঘে স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। তবে ইরান এই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেছে। আরাকচি বলেন, এই নিষেধাজ্ঞার কোনো আন্তর্জাতিক ঐক্যমত্য নেই। আমাদের অগ্রাধিকার এখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা। পশ্চিমাদের নির্দেশ ছাড়া আমরা কারো সঙ্গে যোগাযোগ করতে পারি না, এমনটা হবে না। এই বক্তব্য যেন এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়। একদিকে যখন পশ্চিমা দুনিয়া তেহরানকে একঘরে করার চেষ্টা করছে, অন্যদিকে ইরান নিজেই মধ্যপ্রাচ্যের মঞ্চে নিজের শক্তিকে আরও দৃঢ় করছে। সবশেষে আরাকচির কণ্ঠে যেন ভেসে আসে এক সতর্কবার্তা, ইসরায়েল যদি আবার আগুন জ্বালায়, আমরা সেই আগুনকে ফিরিয়ে দেব তাদের ঘরে। আজ ইরান শুধু এক রাষ্ট্র নয়, এক সংকল্প, এক প্রতিরোধের প্রতীক। যে দেশকে ভেঙে দেওয়ার স্বপ্ন বারবার দেখেছে ওয়াশিংটন, সেই ইরান আজও দাঁড়িয়ে আছে বুক উঁচিয়ে, আগুনের ভেতর থেকেও অমলিন। তাদের ভাষায়, আমরা আলোচনায় বসবো, কিন্তু অস্ত্র নয়, আত্মসম্মানই আমাদের পতাকা। তেহরানের কণ্ঠে আজ এক নতুন বার্তা। এ যেন কূটনীতির আড়ালে বাজছে যুদ্ধের ঢোল। ইরান বলছে, মধ্যপ্রাচ্য এখন আর কেবল উত্তেজনা নয়, ইসরায়েলের সঙ্গে এক প্রকৃত আঞ্চলিক যুদ্ধে নিমজ্জিত। তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি বলেন, এটা আর হুমকির পর্যায়ে নেই, আমরা এখন বাস্তব যুদ্ধে আছি, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে। তিনি জানান, 2 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে চলছে নির্মম গণহত্যা। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইয়েমেন,
পুরো অঞ্চলেই ইসরায়েলের আগ্রাসন ছড়িয়ে পড়েছে। তার ভাষায় হুমকি মানে ভবিষ্যতের সম্ভাবনা, কিন্তু এই আগুন তো এখন জ্বলছে। আঞ্চলিক ঐক্যের বার্তা। বাঘাই বলেন, এখন সব দেশ বুঝতে পারছে এই অঞ্চলের প্রধান বিপদ ইসরায়েল, তাই নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক বোঝাপড়া ও চুক্তি এখন সময়ের দাবি। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি বললেও হত্যাযজ্ঞ থামেনি। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও 200 ফিলিস্তিনি নিহত, 600-রও বেশি আহত। তার অভিযোগ, যুদ্ধবিরতির গ্যারান্টাররাই এই হত্যার দায় এড়িয়ে যাচ্ছে। গণহত্যার অভিযোগ। বাঘাই জানান, গাজা অভিযানে এখন পর্যন্ত প্রায় 270 সাংবাদিক নিহত হয়েছেন, যা ইতিহাসে নজিরবিহীন। এটা যুদ্ধ নয়, এটা পূর্ণমাত্রার গণহত্যা। তিনি বলেন, জাতিসংঘ ও পশ্চিমা শক্তির নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে তিনি সতর্ক করেন, তাদের নীরবতা ইসরায়েলকে আরও বেপরোয়া করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্ন উঠলে বাঘাই স্পষ্টভাবে বলেন, ওমানের মাধ্যমে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি, কোনো আলোচনা শুরু হয়নি। তার অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র কথায় শান্তির কথা বললেও কাজে আগ্রাসন চালাচ্ছে। জুন মাসে আমাদের দেশ মার্কিন ইসরায়েলে হামলার শিকার হয়েছে, বহু সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত। এই ক্ষত আমরা ভুলব না, তিনি বলেন। ইরানি মুখপাত্র আরও বলেন, আমরা যুক্তিসঙ্গত আলোচনায় বিশ্বাস করি, কিন্তু যুক্তরাষ্ট্র সে ভাষা বোঝে না। তিনি মার্কিন পরমাণু নীতি নিয়ে কটাক্ষ করে বলেন, ট্রাম্প বলেছেন, আমেরিকার এমন অস্ত্র আছে যা 150 বার পৃথিবী ধ্বংস করতে পারে। এই শক্তি গর্বের নয়, বরং ভয়ঙ্কর। পশ্চিমা ভণ্ডামি নিয়ে ক্ষোভ। বাঘাই অভিযোগ করেন, পশ্চিমা শক্তিগুলো একদিকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে হুমকি বলে, অন্যদিকে নিজেরা অস্ত্র বিস্তারের চুক্তি লঙ্ঘন করে চলছে। তিনি বলেন, তাদের মুখে নীতি, হাতে আগুন। বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। ইরান এখন কেবল প্রতিরোধের প্রতীক নয়, বরং এক নতুন আঞ্চলিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু। বাঘাই বলেন, আমরা দেখি সিরিয়া, সুদান, লিবিয়া, যেখানে যেখানে মার্কিন হস্তক্ষেপ হয়েছে সেখানেই ছড়িয়েছে বিশৃঙ্খলা। তার ভাষায়, মাদক বা সন্ত্রাস দমনের নামে সার্বভৌমত্ব লঙ্ঘনের অধিকার কারণেই। শেষে তিনি সতর্ক করেন, যদি ন্যায় বিচার নীরব থাকে তাহলে অন্যায়েরই শাসন কায়েম হবে। তেহরানের বার্তা স্পষ্ট, ইরান আর প্রতিক্রিয়া জানাচ্ছে না, নেতৃত্ব নিচ্ছে। আর এই যুদ্ধে কথার চেয়ে দৃঢ় তাদের অবস্থান, আমরা থামব না। রাশিয়ার কৌশল না বন্ধুত্ব? ইরানের পাশে দাঁড়িয়ে নতুন শক্তির খেলা শুরু করেছে মস্কো। বিশ্ব রাজনীতির মঞ্চে আজ এক নতুন দৃশ্য, যেখানে এক পাশে পশ্চিমা চাপ, অন্য পাশে তেহরানের প্রতিরোধ, আর মাঝখানে দাঁড়িয়ে মস্কোর নীরব হাসি। ইরান এখন আগের চাইতেও শক্তিশালী, আর সেই শক্তিকে কৌশলে আরও বাড়িয়ে দিচ্ছে রাশিয়া। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি সত্যিই বন্ধুত্ব, নাকি এক নিখুঁত কূটনৈতিক চাল? ক্রেমলিনের দরজা এখন তেহরানের জন্য আগের চেয়ে অনেক বেশি খোলা। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক এখন অত্যন্ত গতিশীল, আমরা প্রস্তুত প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে। এই ঘোষণা শুধুই সৌজন্য নয়, বরং এক কৌশলগত বার্তা, বিশ্বকে জানিয়ে দেয়া যে ইরান একা নয়। যে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে, ঠিক তখনই মস্কো বলছে, তোমাদের উপর চাপ অন্যায়। এই বার্তা শুধু কূটনৈতিক নয়, বরং সামরিকভাবে প্রতিপক্ষকে সতর্ক করারও ইঙ্গিত। 2025 সালের জানুয়ারিতে দুই দেশ সই করে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে দিচ্ছে পারমাণবিক প্রযুক্তি, স্যাটেলাইট সহায়তা এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল বন্ধুত্ব নয়, বরং এক পারস্পরিক স্বার্থের খেলা। রাশিয়া চায় মধ্যপ্রাচ্যে একটি নির্ভরযোগ্য মিত্র, আর ইরান চায় পশ্চিমা নিষেধাজ্ঞা ও মার্কিন চাপের বিরুদ্ধে এক পরাশক্তির ছায়া। দুই দেশের এই স্বার্থের সংযোগই আজ নতুন শক্তির জোট তৈরি করছে। তবে এই সম্পর্কেও আছে রহস্য, কারণ পশ্চিমা গোয়েন্দারা দাবি করছে, রাশিয়া ইরানের শাহিদ ড্রোন প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব ড্রোন তৈরি করেছে গেরান নামে। অর্থাৎ ইরানের প্রযুক্তি রাশিয়া ব্যবহার করছে, কিন্তু কৃতিত্ব নিচ্ছে নিজে। তাহলে কি ইরানকে শক্তিশালী করার আড়ালে মস্কো আসলে নিজের কৌশল সাজাচ্ছে? এই প্রশ্নের মধ্যেই বুশেহরে রাশিয়া বিনিয়োগ করেছে প্রায় $25 বিলিয়ন, তৈরি করছে 4টি নতুন পারমাণবিক কেন্দ্র, যা ইরানের জ্বালানি ঘাটতি পূরণ করবে, পাশাপাশি প্রযুক্তিগত স্বনির্ভরতা ও প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বহু গুণে। কিন্তু এখানেও আছে শর্ত, রাশিয়া সবকিছু করবে কঠোর নজরদারিতে, অর্থাৎ শক্তি দিচ্ছে কিন্তু স্বাধীনতা নয়। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে গেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তার এই সফর ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা, কারণ
একই সময়ে মস্কোয় পৌঁছে যায় ইসরায়েলের একটি বার্তাও, আর যুদ্ধ চাই না। কিন্তু ঠিক পরদিন রাশিয়া ঘোষণা দেয় ইরানকে দেবে 48টি Su-35 মাল্টিরোল যুদ্ধ বিমান। বিশ্লেষকরা বলছেন এটি কেবল সামরিক লেনদেন নয়, বরং এক ঘোষণা। ওয়াশিংটন ও তেল আবিবের উদ্দেশ্যে রাশিয়ার বার্তা স্পষ্ট, এখন আমরা শুধু কূটনীতির নয়, শক্তির ভাষায় কথা বলবো। ইরানের হাতে এই যুদ্ধ বিমান পৌঁছালে মধ্যপ্রাচ্যের আকাশ শক্তির ভারসাম্য বদলে যাবে পুরোপুরি। তেহরান তখন আর কেবল প্রতিরোধে থাকবে না, বরং প্রস্তুত হবে আধিপত্যের জন্য। এই মুহূর্তে বিশ্ব জুড়ে যখন যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা চাপাচ্ছে, তখন রাশিয়া বলছে আমরা আছি ইরানের পাশে। এ যেন নতুন প্রতিরোধ অক্ষের সূচনা, যেখানে মস্কো ও তেহরান একে অপরের ভরসা আর তাদের ছায়া ধীরে ধীরে ঠেকে দিচ্ছে পশ্চিমের প্রভাব। তাহলে কি রাশিয়া সত্যি ইরানকে শক্তিশালী করছে, নাকি ইরানকে সামনে রেখে মস্কো নিজের প্রভাব বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যে? রাশিয়ার হাত ধরছে ইরান, আকাশ যুদ্ধে ফিরে আসছে তেহরানের শক্তি। অবশেষে তেহরান পাল্টা চাল দিয়েছে। যে দেশ একসময় ইসরায়েলি আকাশ অভিযানের সামনে অসহায় হয়ে পড়েছিল, আজ সেই দেশ আকাশে ফের গর্জে ওঠার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরমাণু কর্মসূচি ধাক্কা খেলেও এখন ইরান ঝুঁকছে নতুন প্রতিরক্ষার দিকে, আকাশ শক্তির পুনর্জাগরণে। এবার ইরানের হাতে উঠছে রাশিয়ার তৈরি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধবিমান Su-35। এই যুদ্ধবিমানকে অনেকে বলে আকাশের শিকারিবাজ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া আর কোনো দেশের সঙ্গে এত বড় সামরিক চুক্তি করেনি, কিন্তু ইরান করেছে। ফাঁস হওয়া এক গোপন নথি বলছে তেহরান $650 কোটি বিশাল চুক্তি করেছে মস্কোর সঙ্গে। চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানকে দেবে 48টি সুপার Su-35 মাল্টি রোল ফাইটার জেট। আর এই খবরেই কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ শক্তির ভারসাম্য। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা ও তাদের সহযোগী সংস্থা KAI থেকে ফাঁস হওয়া নথিগুলো প্রকাশ করেছে ইউক্রেনীয় হ্যাকাররা। সেসব অনুযায়ী বিমানগুলো ইরানের ইস্পাহান প্রদেশের শাহিদ বাবাই বিমান ঘাঁটিতে সংযোজনের প্রস্তুতি চলছে। বিশ্লেষকরা বলছেন এই জেটগুলো যুক্ত হলে ইরানের বিমান বাহিনী বদলে যাবে পুরোপুরি। ইরান এতদিন রাশিয়ার পুরনো MiG-29 এবং আমেরিকান আমলের F-14 বিমান দিয়ে আকাশ পাহারা দিত, কিন্তু গত জুনে যখন ইসরায়েল অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে তেহরান থেকে মাত্র 80 কিলোমিটার দূরে বোমা বর্ষণ করে, তখন ইরান প্রতিরোধে পাঠাতে পারে কেবল একটি পুরনো MiG-29। ফল, দুইটি F-14 ওড়ার আগেই ধ্বংস। এই ঘটনার পরে তেহরান বুঝেছিল শুধু মিসাইল বা ড্রোনে হবে না, চাই আধুনিক আকাশ প্রতিরক্ষা। তাই এবার রাশিয়ার দিকে হাত বাড়িয়েছে ইরান। কেন এত সমালোচনায় Su-35? এই যুদ্ধবিমান রাডারে প্রায় অদৃশ্য, আছে উন্নত ইনফ্রারেড সেন্সর ও অতি দ্রুত গতির মিসাইল সিস্টেম। এটি একসঙ্গে 12টি পর্যন্ত আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আক্রমণ ও প্রতিরক্ষা দুই দিকেই সক্ষম। রাশিয়ার ভাষায় একটি বিমানই একটি স্কোয়াড্রন। বিশ্লেষকরা বলছেন এই বিমানগুলো ইরানের হাতে আসলে ইসরায়েলি F-15 ও F-16 যুদ্ধ বিমানগুলো আর আগের মতো আধিপত্য বিস্তার করতে পারবে না, কারণ প্রযুক্তি ও গতির দিক থেকে Su-35 এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফাইটার জেট। তবে এক প্রশ্ন থেকেই যায়, রাশিয়া আদৌ 48টি বিমান সময় মতো তৈরি করতে পারবে কিনা? কারণ নিষেধাজ্ঞা ও উপাদান সংকটে এখন রুশ প্রতিরক্ষা শিল্প ধীর গতিতে চলছে। সাধারণত তারা প্রতি 2 মাসে একটি করে বিমান তৈরি করতে পারে। তবুও তেহরান নির্ভর করছে মস্কোর উপর, কারণ এই মুহূর্তে ইরান জানে যুদ্ধের ময়দানে টিকে থাকতে চাইলে আকাশের শক্তি দেখাতে হবে। ইরানের নেতারা মনে করছেন Su-35 পেলে তাদের আকাশ প্রতিরক্ষা এমন উচ্চতায় পৌঁছাবে যা আগে কখনো হয়নি। তখন শুধু পরমাণু নয়, আকাশও হবে তেহরানের ঢাল। একসময় পরমাণু কর্মসূচিতে ধাক্কা খাওয়া দেশটি এখন বলছে আমরা থামিনি, কেবল দিক বদলেছি। তেহরানের চোখ এখন আকাশে, আর সেই আকাশে শিগগিরই উড়বে রাশিয়ার শিকারিবাজ Su-35, যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উৎসাহ দিচ্ছে চীন। নতুন আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে। রাতের আকাশে যেন নতুন আগুন জ্বলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার ভারে দমে না গিয়ে বরং ছাই থেকে উঠে আবার জেগে উঠছে তেহরান। CNN-এর এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে চীন এখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গোপনে শক্তিশালী করছে।
যে কর্মসূচিকে একসময় ভেবে নেওয়া হয়েছিল শেষ হয়ে গেছে, তা আবার জেগে উঠেছে, আর এবার আগের চেয়েও ভয়ঙ্কর রূপে। ইউরোপীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে, চীন থেকে ইরানে পাঠানো হচ্ছে 2000 টন সোডিয়াম পারক্লোরেট, যা ক্ষেপণাস্ত্র জ্বালানি তৈরির জন্য অপরিহার্য উপাদান। এই পরিমাণ উপাদান দিয়ে তৈরি করা যাবে অন্তত 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যথেষ্ট পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিতে। আর এই চালান এসেছে সে সময়ে যখন ইসরায়েল গত জুনে 12 দিনের যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছিল। তবে তেহরান হার মানেনি, বরং যুদ্ধ শেষে তারা ঘুরে দাঁড়িয়েছে, রাশিয়া ও চীনের সঙ্গে নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে। তেহরান বলছে, যখন পশ্চিম মুখ ফিরিয়ে নেয়, পূর্ব তখন কাঁধে হাত রাখে। চীনের ভূমিকা এখন স্পষ্ট। বেইজিং ইরানের পুনর্গঠন প্রচেষ্টাকে নীরবে উৎসাহ দিচ্ছে। নিষেধাজ্ঞার ফাঁক গলে পৌঁছে যাচ্ছে জ্বালানি, যন্ত্রপাতি, প্রযুক্তি। ইরানও থেমে নেই। তারা এখন একের পর এক নতুন প্রজন্মের উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এক ভিডিওতে দেখা গেছে, ভূগর্ভস্থ এক গোপন অস্ত্রাগারে সাজানো রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র, নতুন রূপেই নতুন যুদ্ধে নামার অপেক্ষায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের প্রতিরক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমেরিকার নেই। ইরান তার আত্মরক্ষার ক্ষমতা বাড়াবে, যত দূরেই যেতে হয়। বিশ্লেষকরা বলছেন, ইরান এখন শুধু অস্ত্র তৈরি করছে না, বরং ভয় তৈরি করছে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, মার্কিন ঘাঁটি হোক বা ইসরায়েলি ভূখণ্ড, ইরানের ক্ষেপণাস্ত্র যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। জুনের যুদ্ধেই তারা হামলা চালিয়েছিল কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ ঘাঁটিতে, যা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক কেন্দ্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি স্বীকার করেছেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এবং যে কোনো দূরত্বে আঘাত হানতে পারে। কিন্তু এই সতর্কবার্তাও যেন ইরানের গতিকে থামাতে পারেনি, বরং তেহরান ঘোষণা দিয়েছে তারা আর 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর অধীনে আবদ্ধ নয়। চুক্তির মেয়াদ শেষ, এখন শুরু হয়েছে ইরানের স্বাধীন যুগ। বিশ্লেষক জেফ্রি লুইস বলেছেন, 2000 টন সোডিয়াম পারক্লোরেট মানে প্রায় 500 ক্ষেপণাস্ত্র। ইরান 1 মাস আগেও 200 ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছিল। এখন তারা হারানো প্রতিটি ক্ষেপণাস্ত্র পুনর্নির্মাণ করছে। তেহরানের বার্তা স্পষ্ট, যুদ্ধ হোক বা নিষেধাজ্ঞা, তারা আর থামবে না। চীনের সহায়তা তাদের কেবল জ্বালানি দেয়নি, দিয়েছে আত্মবিশ্বাস। এখন প্রশ্ন একটাই, যদি আবার যুদ্ধের আগুন জ্বলে ওঠে, তখন এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো কোথায় নিশানা করবে? ইসরায়েলের দিকে নাকি কাতারের মার্কিন ঘাঁটির দিকে? বিশ্ব তাকিয়ে আছে, আর ইরান ধীরে ধীরে নিজের অগ্নিশক্তি গড়ে তুলছে, নিষেধাজ্ঞার ছাই থেকে উঠে এক অনিবার্য পুনর্জন্মের মতো। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যখন তীব্র উত্তেজনা, ঠিক তখনই বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে ঝড় তুলেছে। যে পারমাণবিক কর্মসূচি নিয়ে এতকাল ইরানকে কোণঠাসা করার চেষ্টা চলছিল, সেই কর্মসূচি এবার নিজেই শুরু করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নতুন পারমাণবিক পরীক্ষা, ইরানের রোম হর্ষক প্রতিক্রিয়া। পৃথিবী আবার একবার রুদ্ধশ্বাস মুহূর্তে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, পেন্টাগনকে 1992 সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালাতে হবে। রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক প্রতিযোগিতার আড়ালে এই পদক্ষেপকে ইরান আন্তর্জাতিক শান্তি ভাঙার গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এক্সে বলেন, একটি পারমাণবিক অস্ত্রধারী বুলি আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। এটি পশ্চাদমুখী এবং দায়িত্বহীন। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিস্তার ঝুঁকি। আরাকচি আরও সতর্ক করেছেন যে একই বুলি আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে দানবীয় করে তুলছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে আরও হামলার হুমকি দিচ্ছে। তার ভাষায়, আন্তর্জাতিক আইন ও মানবতার উপর এই আক্রমণ। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করেছে, যা তাদের প্রকৃত আগ্রাসী চরিত্র প্রকাশ করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব বলেও অভিহিত করেন। ইরানকে অবমূল্যায়ন করার সময় শেষ। পশ্চিমা বিশ্ব ভেবেছিল জ্বালানি ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ইরান পিছিয়ে থাকবে, কিন্তু তেহরান তা উল্টো প্রমাণ করছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি আজ আরও শক্তিশালী এবং আত্মনির্ভর।
মার্কিন বোমার ঝড়েও ইরান ফিরে দাঁড়িয়েছে নতুন পরীক্ষা, নতুন প্রযুক্তি, নতুন প্রজন্মের অস্ত্রের সঙ্গে। ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিশোধের প্রস্তুতিও নিচ্ছে। জুন মাসে ইসরায়েলের সঙ্গে চলা 12 দিনের যুদ্ধে মার্কিন বাহিনী তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছিল। তারপর ইরান স্থির থেকে গেছে। তারা স্পষ্ট করে দিয়েছে যে শান্তিপূর্ণ পারমাণবিক ক্ষমতার চর্চা বন্ধ করা হবে না। বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন নিজের শক্তি ছাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে নতুন নকশা আনছে। পূর্ববর্তী নিষেধাজ্ঞা, বোমা হামলা বা আন্তর্জাতিক চাপ কিছুই তাদের থামাতে পারেনি, বরং এসবই ইরানকে আরও আত্মনির্ভর এবং শক্তিশালী করেছে। বিশ্বের কাছে ইরানের বার্তা স্পষ্ট, তারা একমাত্র প্রতিরক্ষা করছে না, তারা প্রতিসাম্য বজায় রাখার ক্ষমতা দেখাচ্ছে। এই পরিস্থিতি নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার উত্তেজনা ছড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা পুনরায় চালালে ইরানও তার প্রস্তুতি সম্পন্ন শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত। আরাকচি আরও বলেন, দুনিয়াকে জবাবদিহি করতে হবে। এমন অস্ত্রের বিস্তার স্বাভাবিক করা মানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। বার্তা স্পষ্ট, ইরান আর পিছিয়ে নেই। শেষ লাইনটি রোমহর্ষকভাবে বলে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক শক্তি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তেহরানও এখন তার অস্ত্র শক্তির ছাপ দিয়ে দেখাচ্ছে যে তাকে হালকাভাবে নেওয়া যাবে না। পারমাণবিক শক্তি, আত্মনির্ভরতা এবং প্রস্তুতিশীলতা, ইরান এখন আন্তর্জাতিক মঞ্চের খেলার নিয়ম পরিবর্তন করছে। রাত জাগা আকাশে এক শব্দ ঘুম ভেঙে দিল, 24 ঘন্টার আলটিমেটাম। মার্কিন প্রস্তাব, মিশর ও কাতারের মধ্যস্থতা, কিন্তু হামাস বলল, আমরা এখানেই থাকব। সাম্প্রতিক ঘটনাগুলি গাজা পশ্চিমা দুনিয়াকে নড়ে চড়ে বসিয়েছে। ওয়াশিংটন গাজার ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশ থেকে হামাস যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। মিশর ও কাতার ওই পরিকল্পনা অনুমোদন করে বার্তাটি হামাসের কাছে পৌঁছে দেয়। মার্কিন আইনি ভাষায় সেটা ছিল এক ধরনের মানবিক বহির্গমন। সরিয়ে নেওয়ার জন্য 24 ঘন্টা, সময়সীমা রাত 8টায় শেষ। তারপরে ইসরায়েল চাইলে অভিযান পুনরায় শুরু করতে পারবে। ঢাল তলোয়ারের মতো দ্রুত হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা সিদ্ধান্ত নিল স্থায়ীভাবে গাজায় থেকে লড়াই চালাবে। নিঃশেষে এসব সিদ্ধান্তই উদ্ঘাটন করে দিয়েছে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা, যেখানে বাহ্যিক চাপ আর দরাদরি সবকিছুকে পেছনে ফেলে অভ্যন্তরীণ শক্তি ও অদম্যতা প্রাধান্য পাচ্ছে। কেন হামাস এমন সিদ্ধান্ত নিল? কারণ তাদের কাছে কেবল ইচ্ছাশক্তিই নেই, আছে মাঠের শক্তিও। গাজার ভূগর্ভস্থ টানেলগুলো, হাজারো সুসংগঠিত যোদ্ধা, স্বল্প দূরত্বের রকেট ও ক্লান্তিকর অবরোধের বিরুদ্ধে জনগণের একাকিত্ব, এসবই তাদের শক্তি। আইডিএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, খান ইউনিসের কাছে এখনও টানেলে কয়েক ডজন ভয়ঙ্কর যোদ্ধা লুকিয়ে আছে। তারা টানেল থেকে বেরিয়ে আচমকা আঘাত করতে সক্ষম, আর এটা ইসরায়েলের কাছে বড় সেই ঝুঁকি। টানেল ব্যবস্থায় হামাসের কৌশল পুরনো নয়, বরং পরীক্ষিত। সম্প্রতি অভিযোগ উঠেছে, একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামাসের যোদ্ধারা একজন আইডিএফ সৈন্যকে হত্যা করেছে। আইডিএফ তার যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে অভিহিত করে এবং প্রতিশোধে প্রায় 20টি বিমান হামলা চালায়। এ কারণে আবেগ চড়েছে এবং বৈরিতা নতুন করে জ্বলে উঠেছে। এমন পরিস্থিতিতে হামাসের প্রত্যাখ্যান কেবল কৌশলগত নয়, এটি রাজনৈতিক ও নৈতিক দাবি। তারা বলছে, সরার মানে আত্মসমর্পণ। গাজার জনগণ তাদেরই লড়াকু শক্তির আস্থা কেন্দ্র। এছাড়াও তারা জানে যে যারা চলে যাবে তাদের পুনর্বাসন নেই। গাজায় উপস্থিত থেকে যুদ্ধ ও রাজনীতি দুটোতেই অংশগ্রহণ করাই তাদের কৌশল। অপরদিকে ইসরায়েলের উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক নেতারা দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন, যদি হামাস সিজ ফায়ার ভাঙে তারা শক্তিশালী মোকাবিলায় জবাব দেবেন। মার্কিন প্রেসিডেন্টও ইসরায়েলের পাশে রয়েছে। তিনি বলছেন, হামাসের আচার আচরণ কতটা গ্রহণযোগ্য তাও দেখুন। এই সব মিলিয়ে যুদ্ধবিরতি এখন ভঙ্গুর। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এই অবস্থায় তারা নীরব থাকবে না। একই সঙ্গে চলমান এই আগ্রাসনের জন্য দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দেবে না।
সংবাদ মাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরায়েলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন। হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন দুর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন চলছে ঐতিহাসিক ক্ল্যাশ। এক প্রান্তে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা, হাতে নিষেধাজ্ঞার ফ্ল্যাগ। অন্য প্রান্তে তেহরানের দুর্গে প্রবেশ করেছে প্রাচ্যের দুই শক্তি, চীন ও রাশিয়া। এ যেন স্নায়ু যুদ্ধের রিম্যাচ নয়, বরং নতুন এক ট্রাই জংশন এর জন্ম। ইরানকে কোণঠাসা করার জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব যখন মরিয়া, তখনই তেহরান থেকে ভেসে এলো এক শক্তি প্রদর্শনের সংকেত। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েত স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান এখন আর একা নয়। চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তিনি ঘোষণা করেছেন, মস্কো, বেইজিং ও তেহরান নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার কথায় ইরান ও চীনের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তি, অভিন্ন স্বার্থ ও রাজনৈতিক স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত। এই বার্তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক খোলামেলা চ্যালেঞ্জ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগের কারণ কি? উত্তরটা দুটি দীর্ঘমেয়াদী চুক্তিতে। এক, চীনের 25 বছরের কৌশলগত চুক্তি। 2022 এই চুক্তির মাধ্যমে ইরান বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের কাছ থেকে বিপুল সহযোগিতা পাবে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোগুলোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। 2, রাশিয়ার সাথে 20 বছরের চুক্তি। প্রেসিডেন্ট পুতিনের সাথে এই চুক্তিতে তেহরান ও মস্কোর সম্পর্ক সামরিক খাতে নতুন উচ্চতায় পৌঁছেছে। সবচেয়ে বড় গেম চেঞ্জার হল, রাশিয়া ইরানকে 48টি সুখোই Su-35 মাল্টিরোল যুদ্ধবিমান দিতে চলেছে। যখন ইউরোপের ট্রয়ি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর বাণিজ্যিকভাবে চাপ সৃষ্টি করছে, তখন এই চুক্তিগুলো যেন ইরানের হাতে প্রতিরোধের বর্ম তুলে দিল। যুদ্ধবিমান ও বিশ্ব ব্যবস্থার পালাবদল। পশ্চিমারা যখন ইরানকে পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে আনার জন্য নিষেধাজ্ঞা জারি করছে, তখন চীন ও রাশিয়া ইরানকে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ এবং সামরিক শক্তি বৃদ্ধির রসদ জুগিয়ে চলেছে। ইরান ও রাশিয়ার সম্মিলিত শক্তি। ইরানের ক্ষমতা, আঞ্চলিক প্রভাব, নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির বিকাশ এবং দীর্ঘমেয়াদী পশ্চিমা চাপ সহ্য করার ক্ষমতা। রাশিয়ার ক্ষমতা, সামরিক প্রযুক্তি, পারমাণবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে ইরানের ঢাল হিসেবে কাজ করা। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে Su-35 যুদ্ধবিমান দেয়া মানে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনা। ইরানের প্রতিরক্ষা শক্তি বহুলাংশে জোরদার হবে, যা ইসরায়েলের বিমান শ্রেষ্ঠত্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। পশ্চিমাদের স্বপ্ন ছিল ইরানকে কোণঠাসা করে রাখা, কিন্তু মস্কো ও বেইজিংয়ের আগমন সেই খেলার মাঠটাই বদলে দিয়েছে। ইরান এখন আর বিচ্ছিন্ন নয়, সে এখন বহুমেরু বিশিষ্ট নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলায়েতি যেমনটা বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের জন্য তিন পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণ করতে হবে। এটি কেবল একটি জোট নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা রণনীতি। পশ্চিমারা কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখতে পারবে, নাকি এই প্রাচ্যের গ্র্যান্ড অ্যালায়েন্স এক নতুন যুগের সূচনা করবে? নিঃসন্দেহে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কপালে এখন গভীর ভাঁজ, কারণ খেলার নিয়ম এখন বদলে যাচ্ছে, আর এই খেলার ফল কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই প্রভাবিত করবে। নেতানিয়াহুর পুরনো শত্রু ফিরে এসেছে, হিজবুল্লাহ নতুন শক্তিতে। বৈরুতের আকাশ এখন রহস্যের ধোঁয়ায় ঢাকা। হিজবুল্লাহ, যাকে কেউ শেষ হয়ে গেছে ভেবেছিল, আবার অস্ত্রের গর্জনে উঠে এসেছে। ইরানের নজরদারিতে এই গোপন পুনর্নির্মাণ চলছে নিঃশব্দে কিন্তু শক্তির সাথে।
ইসরায়েল ইতিমধ্যেই লেবাননে 1000-এরও বেশি হামলা চালিয়েছে, কিন্তু হিজবুল্লাহর রহস্যময় পুনর্গঠন থামানো যায়নি। ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামান সবই নতুন করে মজুত হচ্ছে। কিছু অস্ত্র সিরিয়া এবং সমুদ্রপথে আসে, অন্যগুলি তৈরি হচ্ছে স্থানীয় কারখানায়। যুদ্ধবিরতির শর্ত সত্ত্বেও হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ থেকে পুনর্নির্মাণে স্থানান্তরিত হয়েছে। লেবাননের রাজনৈতিক দৃশ্যপটে উত্তপ্ত। রাষ্ট্রপতি জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালাম পুরো দেশব্যাপী নিরস্ত্রীকরণ সমর্থন করেছেন, কিন্তু বাস্তবে অগ্রগতি শুধুমাত্র লিটানি নদীর দক্ষিণে সীমিত। হিজবুল্লাহ অন্যত্র শক্তিশালী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। দেশটি যেন সিঞ্চিত এক শ্বাসরুদ্ধ পরিস্থিতির মধ্যে, যেখানে কোনো ভুল পদক্ষেপ নতুন সংঘাতের আগুন জ্বালাতে পারে। হিজবুল্লাহ নেতা নাঈম কাশেম স্পষ্ট বলেছেন, লেবানিজ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় থাকা উচিত, কিন্তু গ্রুপকে নিরস্ত্র করার যে কোনো প্রচেষ্টা প্রতিরোধ করা হবে। এই বক্তব্য যেন ইঙ্গিত দিচ্ছে হিজবুল্লাহ থামবে না। আরব গোয়েন্দা সংস্থাগুলি বলছে হিজবুল্লাহ এখন বিকেন্দ্রীভূত কাঠামোর দিকে ফিরে যাচ্ছে। 1980-এর দশকের মতো নতুন যোদ্ধাদের নিয়োগ, স্থানীয় শক্তি ব্যবহার এবং গোপন পরিকল্পনা সবই পুরনো কৌশলের পুনর্জন্ম। ভারী ক্ষতি সত্ত্বেও তারা বিশ্বাস করে ইরানের সমর্থনে পুনর্গঠিত হওয়া সম্ভব। হামাসও গাজায় একই পথে হাঁটছে। ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে তারা নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানিয়েছে। দুই গোষ্ঠী মার খেয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং সামরিকভাবে সক্রিয়। প্রতিরোধের এই আয়না দেখাচ্ছে যে বল প্রয়োগ করে নিরস্ত্রীকরণ কার্যকর নয়। ইসরায়েলের আকাশে ড্রোন এখন ক্রমাগত উঠছে। 500-টিরও বেশি কামান হামলা হয়েছে বৈরুত এবং দক্ষিণে। 60,000 মানুষ এখনও বাস্তুচ্যুত। তহবিলের সংকটে পুনর্নির্মাণ স্থগিত। কিন্তু সব হতাশা সত্ত্বেও হিজবুল্লাহ শক্তিশালী। তাদের অস্ত্রাগার পুনর্গঠিত, তাদের রাজনৈতিক প্রভাব অটুট। নেতানিয়াহুর জন্য হুঁশিয়ারি, গাজা ও বৈরুত দুপাশ থেকেই হুমকি। হিজবুল্লাহ কেবল একটি গোষ্ঠী নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক এবং সামরিক শক্তি, যা কখনো সহজে চাপে আসে না। ইসরায়েলের আকাশে তার অস্ত্রের ঝড়, লেবাননের রাজনীতির ধোঁয়া এবং ইরানের নীরব সমর্থন সব মিলিয়ে এখনও এক রোমাঞ্চকর খেলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো পক্ষপাতহীন মধ্যস্থতাকারী নয়, বরং তারা আগ্রাসন ও এর সম্প্রসারণকে সমর্থন করে। তিনি উল্লেখ করেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন লেবানন সেনাবাহিনীকে ইসরায়েলকে মোকাবিলার নির্দেশ দিয়েছেন, যা জাতীয় দায়িত্ব পালনের প্রতিফলন। লেবাননের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে শেখ কাশেম বলেন, যুক্তরাষ্ট্র মিথ্যাভাবে দাবি করছে যে তারা এই দেশের সমস্যা সমাধানের চেষ্টা করছে, কিন্তু প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং আগ্রাসনকে সমর্থন করে এবং তা লেবাননে ছড়িয়ে দিতে চায়। তিনি আরও বলেন, ভয় দেখিয়ে আমাদের অবস্থান বদলানো যাবে না। আমরা আত্মসমর্পণ বা পরাজয়ের পক্ষে নই এবং কখনো তা মেনে নেব না। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরায়েল হয়তো কোনো এলাকা দখল করতে পারে, কিন্তু তারা লেবাননের ভূমি দীর্ঘস্থায়ীভাবে দখল করে রাখতে পারবে না। আমরা কারো কাছ থেকে নির্দেশ নিইনি এবং লেবাননকে শত্রুদের ইচ্ছামতো গড়া আমরা কখনোই মেনে নেব না।